আজ আমরা যে মুভির গল্প আপনাদের জন্য নিয়ে এসেছি তার নাম গডজিলা ভার্সেস কং মুভি। মুভির শুরুতে আমরা কংকে দেখতে পাই যে সে ঘুমাচ্ছিল। তখন সে উঠে একটা ঝর্ণার নিচে গোসল করতে শুরু করে। কিন্তু আজ কং একটু রেগে ছিল এবং তার পাশের একটা গাছকে উপড়ে ফেলে। এর মধ্যেই আমরা একটা ছোট্ট মেয়ে জিয়াকে দেখতে পাই। আসলে জিয়া আর কং দুজন একসাথে থাকে এবং জিয়াকে কংয়ের খুব ভালো লাগে। আসলে জিয়া না শুনতে পারে আর না বলতে পারে, শুধু ইশারায় তার কথাগুলো বোঝায়। তখন কং তার পাশে সেই গাছের গুঁড়িটাকে আকাশের দিকে ছুঁড়ে ফেলে, আর সেই গুঁড়িটা সোজা গিয়ে ওপরে লাগানো এনার্জি ওয়ালে লাগে, যার ফলে সেই জায়গার এনার্জি ওয়ালটা ভেঙে যায়। যেই এনার্জি ওয়ালটা ভাঙল, বাইরে থাকা সব সায়েন্টিস্টদেরও জানা হয়ে গেল, কারণ হেডকোয়ার্টারে এনার্জি ওয়াল ভাঙার সাথে সাথে একটা অ্যালার্ম চালু হয়ে গিয়েছিল। পরের দিন সেই আইল্যান্ডের ভিতরে ডক্টর অ্যান্ড্রুজ নামে এক সায়েন্টিস্ট আসেন। তখন তার সাথে দাঁড়ানো একজন অ্যান্ড্রুজকে বলে যে এখন কংকে এখানে রাখা সেফ নয়, তাই আমাদের তাকে যত তাড়াতাড়ি সম্ভব কোথাও শিফট করতে হবে। কিন্তু অ্যান্ড্রুজ বলেন যে এমন হতেই পারে না, কারণ যদি কংয়ের ব্যাপারে গডজিলার জানা হয়ে যায় তাহলে তাদের মধ্যে খুবই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যাবে, কারণ দুজনেই খুবই বিপজ্জনক এবং শক্তিশালী টাইটান। এরপর আমরা বার্নি নামের একজনকে দেখতে পাই। আসলে সে একজন হ্যাকার এবং নিজের একটা রেডিও প্রোগ্রামও চালায়, যেখানে সে গডজিলা সম্পর্কে অনেক তথ্য দিতে থাকে। বার্নি সোজা তার গাড়ি থেকে নেমে অ্যাপিক্স নামে টেকনোলজি কোম্পানিতে চলে যায়। এটা সেখানকার সবচেয়ে বড় কোম্পানি, যারা মানুষের ভবিষ্যতের জন্য খুব অ্যাডভান্স টেকনোলজি বানাচ্ছিল। আসলে বার্নি ওই কোম্পানিতেই কাজ করে এবং তার সন্দেহ হয় যে এই কোম্পানি কিছু না কিছু গড়বড় করছে, তাই আজ সেই কোম্পানির ডেটা হ্যাক করে নেয়। ডেটা হ্যাক করার সময় তার জানা যায় যে এই কোম্পানি একটা খুব বড় প্রজেক্ট হংকংয়ে নিয়ে যাচ্ছে। তখনই সেখানে একটা অ্যালার্ম চালু হয়ে যায়। আসলে এটা গডজিলার আসার একটা ওয়ার্নিং অ্যালার্ম ছিল, তাই বার্নি ওই কোম্পানি থেকে বেরিয়ে যায়। এদিকে আমরা গডজিলাকে দেখি যে সে এখন শহরের কাছে আসতে শুরু করেছে। গডজিলা ফ্লোরিডায় আসার সাথে সাথে সেখানে হামলা করে দেয়। এটা আজ প্রথমবার যে গডজিলা মানুষের উপর হামলা করছে। আর ভাবার বিষয় এটাও যে গডজিলা কোথাও নয়, বরং অ্যাপিক্স কোম্পানির উপরেই হামলা করছে। এটা দেখি বার্নিরও খুব অদ্ভুত লাগে, কারণ তার মনে হচ্ছিল যে এই কোম্পানি নিশ্চয়ই গডজিলার সাথে কিছু করেছে। পরের দিন গডজিলার হামলার খবর সব নিউজ চ্যানেল কভার করছিল। তখন আমরা মেডিসিন নামের একটা মেয়েকে দেখি। সে তার স্কুলে বসে সেই নিউজ দেখছিল। এতে অ্যাপেক্স কোম্পানির ওনার ওয়াল্টার সাইমন বলেন যে গডজিলা মানুষের জন্য বিপদ, কিন্তু মেডিসিনের কাছে তার এই কথা ঠিক লাগে না। এরপর সে সোজা তার ড্যাড ডক্টর মার্কের কাছে চলে যায়। মেডিসিন তার ড্যাডকে বলে যে গডজিলার এমন করার জন্য নিশ্চয়ই কোনো বড় কারণ আছে, কারণ আপনিও জানেন যে গডজিলা মানুষের ক্ষতি করে না। কিন্তু মার্ক তার একটা কথাও শোনে না এবং তাকে বাড়ি পাঠিয়ে দেয়। আসলে মেডিসিনেরও মনে হচ্ছিল যে এটা নিশ্চয়ই অ্যাপেক্স কোম্পানিরই কাজ। এরপর আমরা ডক্টর নেথানকে দেখি। নেথানের কথা বললে তিনি একজন খুব বড় সায়েন্টিস্ট, যিনি টাইটানের জন্মভূমি অর্থাৎ হোলো ল্যান্ড নিয়ে একটা বই লিখেছিলেন। আজ নেথানের সাথে দেখা করতে ওয়াল্টার আসেন। আসলে ওয়াল্টার চান যে নেথান তার টাইটানের জন্মভূমি খুঁজে বের করতে সাহায্য করুন। ওয়াল্টার নেথানকে বলেন যে এবার গডজিলা খুবই বেশি তাকাতওয়ালা হয়ে গেছে এবং যে তাকাত সে পেয়েছে সেটা তার জন্মভূমি থেকেই পেয়েছে, যা তাদের জীবিত থাকতে সাহায্য করে। তাই যদি আমরা সেই এনার্জি পেয়ে যাই তাহলে আমরা গডজিলার চেয়েও তাকাতওয়ালা টাইটান বানাতে পারবো, যাতে আমরা তাকে খাতম করতে পারি। আর আমাদের কোম্পানি খুব অ্যাডভান্সড স্পেসশিপ বানিয়েছে, যার সাহায্যে তুমি সেই হোলে যেতে পারবে। আসলে ওয়াল্টার সেই হোলের কথা বলছিলেন যেটা হোলো ল্যান্ডে গিয়ে খুলে। ওয়াল্টার নেথানকে বলেন যে এই শিপে বসার পর সেখানকার হাই ডেন্সিটি তোমার একটা চুলও বাঁকা করবে না। এটা শুনে নেথান বলেন যে আমার কাছে একটা আইডিয়া আছে। আসলে এই টাইটানরা তাদের জন্মভূমিতে অবশ্যই যায়, তাই আমরা কংয়ের সাহায্যে তার জন্মভূমি খুঁজে পেতে পারি। এরপর নেথান সোজা ডক্টর অ্যান্ড্রুজকে কাছে চলে যান। তিনি অ্যান্ড্রুজকে বলেন যে টাইটানের জন্মভূমি খুঁজে বের করার জন্য আমাদের কংয়ের দরকার পড়বে, কারণ অ্যান্টার্কটিকায় একটা হোল আছে যার ভিতরে শুধু টাইটানরাই যেতে পারে এবং আমাদের কংকে সেখানে নিয়ে যেতে হবে। অ্যান্ড্রুজ প্রথমে নেথানকে মানা করেন, কিন্তু তার জেদের কারণে তিনি রাজি হয়ে যান। এরপর আমরা দেখি যে কংকে একটা শিপে করে অ্যান্টার্কটিকায় নিয়ে যাওয়া হচ্ছে। এই সব লোক গডজিলা থেকে বেঁচে একটা সেফ রাস্তা দিয়ে যাচ্ছিল, যাতে তাদের গডজিলার সাথে মুখোমুখি না হয়, কারণ যদি এদের দুজনের একে অপরের সামনে দেখা হয়ে যায় তাহলে এরা ব্যাপক তাবাহি মাচাবে,
কারণ এরা শতাব্দী ধরে একে অপরের শত্রু। তখন রাতে জিয়া কংয়ের কাছে যায়। এমন সময় অ্যান্ড্রুজও সেখানে চলে আসেন। জিয়া অ্যান্ড্রুজকে বলে যে কং রেগে আছে, কারণ আমরা তাকে বেঁধে রেখেছি। তারপর আমরা মেডিসনকে দেখি যে সে তার বন্ধু জোশের সাথে সেই হ্যাকারকে খুঁজতে বেরিয়ে পড়ে, কারণ হ্যাকারই সেই লোক যে তাকে গডজিলা আর অ্যাপেক্স কোম্পানির মধ্যে রাজ বলতে পারবে। দুজনে সেখান থেকে একটা স্টোরের মালিকের কাছে চলে যায়, কারণ বার্নি ওই স্টোর থেকে অনেক ব্লিচ কিনত। জোশ সেই স্টোরের মালিককে কিছু টাকা দিয়ে দেয়, যাতে স্টোর মালিক তাদের বার্নির অ্যাড্রেস বলে দেয়। এরপর তারা দুজন সোজা বার্নির ছোট্ট কেবিনে পৌঁছে যায়। বার্নি এরপর তাদের সেখান থেকে সোজা একটা বারে নিয়ে যায়। মেডিসন বার্নিকে বলে যে আমার মনে হয় অ্যাপেক্স আর গডজিলার নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে। এটা শুনে বার্নি বলে যে হ্যাঁ, আমারও তাই মনে হয়, কারণ আমি অ্যাপেক্স কোম্পানির ডেটা হ্যাক করেছিলাম, যেখানে জানতে পেরেছি যে অ্যাপেক্স কোম্পানি হংকং হেডকোয়ার্টারে অনেক সামান পাঠাচ্ছে, যা নর্মাল সামানের চেয়ে অনেক বেশি। আর ঠিক ওই হেডকোয়ার্টারের উপরেই গডজিলা হামলা করেছিল। এরপর তারা প্ল্যান করে যে তারা অ্যাপেক্স হেডকোয়ার্টারে গিয়ে এই বিষয়ে জানবে। এদিকে শিপে আমরা অ্যান্ড্রুজ আর নেথানকে একসাথে বসে থাকতে দেখি। অ্যান্ড্রুজ নেথানকে বলেন যে ওই আইল্যান্ডে জিয়ার মা বাবা মারা গিয়েছিল, কারণ সেখানে খুব ভয়ঙ্কর বন্যা এসেছিল। কিন্তু কং তখন জিয়াকে বাঁচিয়েছিল, এবং জিয়ার কারণেই কং এই শিপের সাথে কিছু করছে না, নয়তো সে এতক্ষণে এই শিপকে ধ্বংস করে দিত। এদিকে আমরা শিপে জিয়াকে দেখি। সে তার রুমে বসেছিল, তখন সে গডজিলার আশা অনুভব করে ফেলে যে সে তাদের দিকে খুব দ্রুত এগিয়ে আসছে। সে দ্রুত অ্যান্ড্রুজকে এসব বলার জন্য দৌড়ায়। ঠিক তখনই সেখানকার ওয়ার্নিং অ্যালার্মও বাজতে শুরু করে। অ্যান্ড্রুজ নেথানকে বলেন যে এখন আমাদের কংয়ের হাত খুলে দিতে হবে, কারণ তবেই সে আমাদের আর নিজেকে গডজিলা থেকে বাঁচাতে পারবে। তখন গডজিলা এসে তাদের একটা শিপকে মাঝখান থেকে ধ্বংস করে দেয়। অন্যদিকে তারা ফাইটার প্লেন থেকে গডজিলার উপর হামলাও করে, কিন্তু তাদের গুলির গডজিলার উপর কোনো প্রভাব পড়ে না, এবং সে তাদেরও ধ্বংস করে দেয়। এরপর গডজিলা সোজা কংয়ের শিপের নিচে এসে তাকে উল্টিয়ে দেয়, যার কারণে কং এবং শিপে থাকা বাকি সবাই ডুবতে শুরু করে। কিন্তু তখন নেথান গিয়ে কংকে আজাদ করে দেয়, এবং পানির মধ্যেই গডজিলা আর কংয়ের লড়াই শুরু হয়ে যায়। কং গডজিলাকে চকমা দিয়ে আবার শিপটাকে সোজা করে দেয়। উপরে উঠে কং দেখে যে গডজিলা অন্য শিপের দিকে এগোচ্ছে, তাই কংও এক শিপ থেকে আরেক শিপে লাফ দিয়ে সেই শিপে আগে পৌঁছে যায়। দুজনের মধ্যে আবার অসম্ভব যুদ্ধ শুরু হয়। এই ফাইটের মধ্যে কং গডজিলাকে একটা ঘুষি মেরে পানিতে ফেলে দেয়, কিন্তু যখন কং পানির দিকে তাকায় তখন তার ভিতর থেকে নীল রঙের আলো বের হচ্ছিল। আসলে এটাই কিছু না, গডজিলার মুখ থেকে বের হওয়া খুবই বিপজ্জনক এনার্জি। কিন্তু কং সময় মতো শিপ থেকে লাফিয়ে পড়ে, এবং দুজনের আবার পানিতে লড়াই শুরু হয়। গডজিলা কংকে সমুদ্রের গভীরে নিয়ে যেতে থাকে, কারণ কং গডজিলার মতো পানির নিচে শ্বাস নিতে পারে না। উপরে শিপে অ্যান্ড্রুজ নেথানকে বলেন যে আমাদের কংকে বাঁচাতে হবে, তাই তারা অনেকগুলো ওয়াটার বোম পানিতে ফেলে দেয়, যার ফলে কং গডজিলা জঙ্গল থেকে বেঁচে পানির উপরে চলে আসে। এদিকে নেথান শিপের ক্যাপ্টেনকে বলেন যে সব শিপের ইঞ্জিন বন্ধ করে দাও, যাতে গডজিলার মনে হয় সবাই মরে গেছে। ক্যাপ্টেন তাই করেন, এতে গডজিলা চলে যায়। এখন তারা ইঞ্জিনও চালু করতে পারছিল না, কারণ যদি চালু করে তাহলে গডজিলা আবার ফিরে আসবে। তাই নেথান অ্যান্ড্রুজকে বলেন যে আমরা কংকে আকাশ দিয়ে নিয়ে যাব। এরপর আমরা মেডিসন, বার্নি আর জোশকে দেখি। সবাই লুকিয়ে অ্যাপেক্স হেডকোয়ার্টারের ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢোকার পর তারা দেখে যে সেখানে অনেকগুলো ডিম পড়ে আছে, কিন্তু তাদের জানা ছিল না যে এগুলো কার ডিম। তারা সব কিছু দেখছিল যে হঠাৎ সব দরজা বন্ধ হয়ে যায়। আসলে এটা আর কিছু না, একটা খুব বড় কন্টেনার যেটা হংকংয়ে যাচ্ছিল। এটা দেখে বার্নি খুব খুশি হয়ে যায়, কারণ এখন তাদের জানা যাবে যে সেখানে কি চলছে। এদিকে নেথানের আইডিয়া কাজে লাগে, এবং তারা হেলিকপ্টারের সাহায্যে কংকে অ্যান্টার্কটিকায় নিয়ে আসে। সেখানে পৌঁছানোর সাথে সাথে জিয়া কংকে সেই হোলের দিকে ইশারা করে বোঝায় যে তোমাকে সেখানে যেতে হবে, কারণ সেখানে তোমার ঘর এবং পরিবার আছে। এটা দেখে কং খুব দ্রুত সেই হোলের দিকে দৌড়াতে শুরু করে। নেথান আর তার টিম 3টে স্পেসশিপ নিয়ে কংয়ের পিছু নেয়, কিন্তু যেই তারা ইনভার্স গ্র্যাভিটিতে ঢোকে তাদের শিপ খুব দ্রুত এগোতে শুরু করে। তারা মাত্র কয়েক মিনিটে হাজার হাজার কিলোমিটার পথ পার করে ফেলে। একটু পরেই তারা হোলো ল্যান্ডে পৌঁছে যায়, যেখানে অনেক টাইটান থাকে। কংও তার ঘরে এসে খুব খুশি হয়। নেথান আর অ্যান্ড্রুজও শিপ থেকে কংয়ের পিছু নেন।
তারা কংয়ের পিছু করছিল যে হঠাৎ একটা উড়ন্ত টাইটান তাদের একটা শিপের উপর হামলা করে। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। সেই উড়ন্ত টাইটান নেথানের শিপকে ধ্বংস করতে যাচ্ছিল যে তখন কং তাকে ধরে মারতে শুরু করে। কিন্তু এর মধ্যেই আরেকটা উড়ন্ত টাইটান এসে কংকে জড়িয়ে ধরে। নেথান তার শিপ থেকে হামলা করে কংকে মুক্ত করে। এরপর কং সেই টাইটানের মাথা তার শরীর থেকে আলাদা করে দেয়। এরপর তারা আবার কংয়ের পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে কং এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে একদম গ্র্যাভিটি ছিল না এবং সব পাথর হাওয়ায় ভাসছিল। এদিকে অ্যাপেক্স হেডকোয়ার্টারের ভিতরে মেডিসিন আর তার সাথীরা একটা খুব বড় আন্ডারগ্রাউন্ড এরিয়ায় পৌঁছে যায়। তখন তারা দেখে যে অ্যাপেক্স অন্য কিছু না, তারা নিজেরাই একটা রোবোটিক গডজিলা বানাচ্ছে, যা আসল গডজিলার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। আসলে সেই রোবোটিক গডজিলার সব কন্ট্রোল স্যারিসওয়া নামের একজনের কাছে ছিল। তখন ওয়াল্টার একটা খুব বিপজ্জনক টাইটানকে রোবোটিক গডজিলার ওপর হামলা করতে ছেড়ে দেয়, যাতে গডজিলার পাওয়ার চেক করা যায়। কিন্তু সেই টাইটান মেডিসিনদের পিছু নেয়। সেই মেডিসিনকে ধরতে যাচ্ছিল যে তখন রোবোটিক গডজিলা তাকে ধরে তার এনার্জি দিয়ে মাঝখান থেকে কেটে ফেলে। মেডিসিন আর তার সাথীরা একটা ক্যাপসুলে ঢুকে বেঁচে যায়। এখন মেডিসিনের বোঝা হয়ে গেছে যে আসল গডজিলা কেন এই হেডকোয়ার্টার ধ্বংস করতে এসেছিল। এর মধ্যে রোবোটিক গডজিলা অফ হয়ে যায়, কারণ অ্যাপেক্সের কাছে তাকে অ্যাক্টিভ করার মতো এনার্জি ছিল না। কিন্তু তখন আসল গডজিলারও এই রোবোটিক গডজিলার খবর জানা হয়ে যায় এবং সে তার রাস্তা বদলে ফেলে, অর্থাৎ সে আবার হংকংয়ের দিকে আসতে শুরু করে। আবার আমরা কংকে দেখি যে সে খুব দ্রুত তার ঘরের দিকে দৌড়াচ্ছে। সে একটা খুব বড় দরজার কাছে পৌঁছে দরজা খুলে ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢোকার পর সে একটা অস্ত্র পায়, যেটা তারই। তার সাথে সাথে নেথান আর বাকিরাও ভিতরে ঢুকে পড়ে। তখন কং এক জায়গায় গিয়ে রাজার মতো বসে পড়ে। আসলে সেখানে গ্র্যাভিটি এবং অক্সিজেন দুটোই ছিল, তাই বাকিরা শিপ থেকে নেমে আসে। এদিকে আবার মেডিসিনকে দেখি যে তারা হেডকোয়ার্টার থেকে বের হওয়ার চেষ্টা করছে। তখন তারা একটা রুমে পৌঁছে যায় যেখানে একটা খুব বড় টাইটানের স্কাল রাখা ছিল। যতটুকু তারা এগোয় ততটুকু দেখে স্যারিসওয়া সেখানে বসে আছে, যে সেই স্কালের ভিতর বসে রোবোটিক গডজিলা কন্ট্রোল করছে। বাইরে গডজিলা এখন হংকংয়ে পৌঁছে গেছে এবং তবাহি মচাতে শুরু করেছে। এদিকে হোলোল্যান্ডে তারা এখনও সেই এনার্জি খুঁজছিল যে হঠাৎ কংয়ের হাতের অস্ত্রটা চকচক করতে শুরু করে। কং তার অস্ত্রটা এক জায়গায় রেখে দেয়, যার ফলে সেখানকার সব জায়গা চকচক করতে থাকে। আসলে এটাই সেই জায়গা যেখান থেকে গডজিলার অস্ত্র চার্জ হয়। কিন্তু কং যেই অস্ত্রটা রাখল, গডজিলারও জানা হয়ে যায় যে সে হোলোল্যান্ডে আছে এবং সে তার পুরো এনার্জি দিয়ে মাটিতে হোল করতে শুরু করে। এদিকে ওয়াল্টারের মেয়ে, যে তাদের সাথে হোলোল্যান্ডে এসেছিল, সে একটা ডিভাইস দিয়ে সেখানকার এনার্জির স্যাম্পল নিতে শুরু করে, যার ফলে হংকংয়ে সেই রোবোটিক গডজিলাও চার্জ হচ্ছিল। অ্যান্ড্রিউস তাকে এটা করতে মানা করে, কারণ তাদের এখনও এই এনার্জি সম্পর্কে বেশি কিছু জানা নেই। কিন্তু তখন ওয়াল্টারের গার্ডরা তাদের উপর বন্দুক তাক করে। এটা দেখে কং রেগে যায়, আর ঠিক তখনই সেখানকার মাটি কাঁপতে শুরু করে। এদিকে সেই এনার্জির কারণে রোবোটিক গডজিলা পুরোপুরি চার্জ হয়ে যায়। তাই ওয়াল্টার সেরিসওয়াকে তাকে অ্যাক্টিভ করতে বলে। কিন্তু সেরিসওয়া বলে যে এই এনার্জি সম্পর্কে আমাদের কিছুই জানা নেই, তাই এটা আমাদের জন্য বিপদও হতে পারে। কিন্তু ওয়াল্টার তবুও তাকে অ্যাক্টিভ করতে বলে। এদিকে হলোল্যান্ডে সবাই গডজিলা থেকে বাঁচতে এদিক ওদিক দৌড়াচ্ছিল, যে হঠাৎ সেদিক থেকে গডজিলার এনার্জি বের হয় এবং সেখানে একটা খুব বড় হোল হয়ে যায়। ওয়াল্টারের মেয়ে শিপে করে যাচ্ছিল, যে গডজিলা তার শিপকে ধরে ধ্বংস করে দেয়। তারপর কং তার অস্ত্র নিয়ে সেই হোলে লাফিয়ে পড়ে এবং তার পেছনে পেছনে ন্যাথেন আর অ্যান্ড্রুজও চলে যায়। উপরে আমরা মেডিসিনকে দেখি, তারা কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু কন্ট্রোল রুমে ঢোকার সাথে সাথে গার্ডদের হাতে ধরা পড়ে যায়। এখন কংও সেই হোল দিয়ে হংকংয়ে পৌঁছে গেছে এবং গডজিলা আর কং আবার মুখোমুখি হয়। দুজন আবার লড়াইয়ে জড়িয়ে পড়ে। কং তার অস্ত্র দিয়ে গডজিলার উপর হামলা করলে গডজিলা বেঁচে যায় এবং কংয়ের অস্ত্র একটা বিল্ডিংয়ে আটকে যায়। এই সুযোগে গডজিলা কংয়ের উপর হামলা করে দেয়, কিন্তু কং নিজেকে সামলে গডজিলাকে খুব জোরে ঘুষি মারে, যাতে গডজিলা নিচে পড়ে যায়। তখন গডজিলা আবার তার এনার্জি দিয়ে কংকে মারার চেষ্টা করে, কিন্তু কং তার অস্ত্র সামনে করে নেয়। কিন্তু এনার্জি অনেক বেশি ছিল, তাই কং নিচে পড়ে যায়। গডজিলা কংকে ধরে তার এনার্জি দিয়ে মারতে যাচ্ছিল, যে তখন কং তার অস্ত্র দিয়ে গডজিলার উপর হামলা করে, যাতে গডজিলা জখম হয়ে যায়। এদিকে ভিতরে গার্ড মেডিসিন আর তার সাথীদের ওয়াল্টারের কাছে নিয়ে আসে। তার কথা থেকে মেডিসিন বুঝতে পারে যে গডজিলা তার কারণেই আবার হংকংয়ে ফিরে এসেছে, কারণ ওয়াল্টার নিজের একটা গডজিলা বানাচ্ছিল, যা আসল গডজিলার চেয়েও শক্তিশালী।
কিন্তু ওয়াল্টার তবুও বলছিল যে সে তো শুধু দুনিয়াকে এই টাইটানদের হামলা থেকে বাঁচাচ্ছে। এদিকে গডজিলা আবার উঠে গডজিলার সাথে লড়াই করতে থাকে, কিন্তু এখন গডজিলা কংয়ের উপর ভারী হয়ে যায়। সে কংকে খুব খারাপভাবে মারে এবং তাকে অনেক জখম করে দেয়, কিন্তু গডজিলা কংকে মেরে ফেলে না এবং সেখান থেকে চলে যায়। কংও ওঠার চেষ্টা করে কিন্তু আবার পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এদিকে আবার হেডকোয়ার্টার দেখানো হয়, যেখানে রোবোটিক গডজিলা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু সে সেরিসওয়ার কন্ট্রোলে ছিল না, বরং সেই এনার্জির জোরে নিজের উপর কন্ট্রোল করছিল এবং সে ওয়াল্টারকেও মেরে ফেলে, কিন্তু মেডিসিন আর তার সাথীরা বেঁচে যায়। এরপর রোবোটিক গডজিলা হেডকোয়ার্টার থেকে বেরিয়ে গডজিলার উপর হামলা করে এবং সে তার উপর বেশ ভারী হয়ে যায়। ভিতরে বার্নি আর বাকিরা প্ল্যান করে যে তারা নিজেরাই এই রোবোটিক গডজিলাকে ডিঅ্যাক্টিভেট করবে। তারপর আমরা নেথান আর অ্যান্ড্রুসকে দেখি, যারা জিয়াকে কংয়ের কাছে নিয়ে আসে। তারা দেখে যে রোবোটিক গডজিলা আসল গডজিলাকে খুব খারাপভাবে মারছে। জিয়া যেই কংয়ের হার্টবিট অনুভব করে সে কাঁদতে শুরু করে। জিয়া ইশারায় অ্যান্ড্রুসকে বলে যে কংয়ের হার্টবিট কমে যাচ্ছে। তাই অ্যান্ড্রুজ আর নেথান প্ল্যান করে যে তারা কংকে তাদের স্পেসশিপের সাহায্যে বৈদ্যুতিক শক দেবে। নেথান দ্রুত তার স্পেসশিপকে কংয়ের উপর নিয়ে যায় এবং শিপ অ্যাক্টিভ করে নিজে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে খুব জোরে ব্লাস্ট হয়, যার ফলে কং আবার জেগে ওঠে। এরপর জিয়া কংকে ইশারায় বোঝায় যে গডজিলা শত্রু নয়, শত্রু তো সেই রোবোটিক গডজিলা। এদিকে হেডকোয়ার্টারে এখনও মেডিসিন আর তার সাথীরা রোবোটিক গডজিলাকে বন্ধ করার চেষ্টা করছে। বাইরে রোবোটিক গডজিলা আসল গডজিলাকে অনেক জখম করে দেয়। সে তাকে মারতে যাচ্ছিল যে তখন কং এসে তাকে বাঁচিয়ে দেয়। এসব আসল গডজিলাও দেখে। রোবোটিক গডজিলাকে একা সামলাতে কংয়ের বেশ কষ্ট হচ্ছিল, তাই এখন গডজিলাও এসে তার সাথে যোগ দেয়। কিন্তু রোবোটিক গডজিলা কংকে দূরে ছুঁড়ে ফেলে এবং গডজিলাকে মারতে থাকে। তখন কং তার অস্ত্র তুলে নেয় এবং সোজা গিয়ে রোবোটিক গডজিলার উপর হামলা করে, কিন্তু তার অস্ত্র চার্জ না থাকায় তেমন ক্ষতি করতে পারে না। তখন রোবোটিক গডজিলা তাকে ধরে ফেলে। সে কংকে মারতে যাচ্ছিল যে তখন ভিতরে বসা জোশ তার কাছে থাকা সোডা সব সিস্টেমের উপর ঠেলে দেয়, যার ফলে সব সিস্টেমে শর্ট সার্কিট হয়ে যায়। কিন্তু এতে রোবোটিক গডজিলা কিছুক্ষণের জন্য ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এই সুযোগে গডজিলা কংয়ের অস্ত্র চার্জ করে দেয়। চার্জ হওয়ার সাথে সাথে কং রোবোটিক গডজিলার উপর হামলা করতে থাকে। সে রোবোটিক গডজিলার 2 হাত কেটে ফেলে এবং তার অস্ত্র দিয়ে শেষ হামলা করে, যাতে রোবোটিক গডজিলা নিচে পড়ে যায়। তারপর কং তার পুরো তাকত দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয় এবং রোবোটিক গডজিলা পুরোপুরি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এরপর আমরা নেথানকে দেখি যে সে একদম ঠিক ছিল। এদিকে মার্ক তার মেয়েকে খুঁজতে খুঁজতে হংকংয়ে চলে এসেছিল এবং মেডিসিনকে খুঁজছিল। তখন তার চোখে মেডিসিন পড়ে এবং তাকে সুস্থ দেখে খুব খুশি হয়। মেডিসিন তার ড্যাডকে বার্নি আর জোশের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে বার্নি আমাদের জান বাঁচায়ছে। তখন গডজিলা খুব জোরে দাহাড় দেয়, যাতে কংয়ের মনে হয় সে আবার তার সাথে লড়তে চায়, কিন্তু গডজিলা কংয়ের সাথে না লড়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে সবাই খুব খুশি হয়। এরপর আমরা দেখি যে কং এখন তার ঘর হোলোল্যান্ডে আছে এবং ঘরে ফিরে সেও খুব খুশি। সাথে সেখানে নেথান আর জিয়াও আছে। এর সাথে সাথে এই মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা বলো, কেমন লাগলো আজকের মুভি? আরও মজার মজার মুভি এক্সপ্লেন দেখতে সাবস্ক্রাইব ও ফলো করো আমাদের ছোট্ট চ্যানেল সিনিভল্ট।